বাংলাদেশ থেকে যারা যারা ইন্ডিয়া যেতে যাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটা বেশ ইম্পর্ট্যান্ট, বিশেষ করে যারা ট্যুরিস্ট ভিসায় ইন্ডিয়া যাবেন তাদের জন্য তো আরও অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার জন্য যে ভিসা ব্যবস্থাপনা রয়েছে সেটার বর্তমান পরিস্থিতি কী, 2025 সালের জুলাই মাসে এসে ভিসাগুলো কীরকম পরিমাণে পাওয়া যাচ্ছে সেটা নিয়ে আজকে আলোচনা করব। সেই সাথে আলোচনা করব ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা কবে নাগাদ চালু হতে পারে, ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা নিয়ে রুমার্স হয়ে এসে খুব শীঘ্রই নাকি চালু হবে, সেটা কতটুকু সত্য সেটা নিয়েও আলোচনা করা হবে। ইন্ডিয়ান মেডিকেল ভিসা এখন কী পরিমাণ পাওয়া যাচ্ছে, কোন অবস্থায় আছে সেটা নিয়ে আলোচনা করা হবে। ডাবল এন্ট্রি বা এন্ট্রি ভিসা নিয়ে যারা অ্যাম্বাসি ফেস করার জন্য ভারতে যাবেন তাদেরকে আজকে বিশেষ কিছু সাজেশন দেব। সেই সাথে বর্তমানে অল ওভারঅল সব কিছু নিয়ে আলোচনা করা হবে ইন্ডিয়ান ভিসার। তো যারা যারা এই চ্যানেলে নতুন আসছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, আর যারা যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে রাখছেন অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। এছাড়াও আপনারা চাইলে আমার ফেসবুক পেজ আছে, সেখানেও আপনারা ফলো করে রাখতে পারেন, ডিসক্রিপশনে সেটা লিঙ্ক দেওয়া আছে, সেখানে আপনারা আমাকে SMS-এর মাধ্যমে আপনাদের প্রশ্ন জিজ্ঞাসা করে রাখতে পারেন। তো আসেন মেইন ভিডিওতে চলে আসি। বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার ভিসা তো বন্ধ হয়ে গেছে সেই গত বছরের জুলাই মাস থেকে বলা যায়, বা জুন মাস থেকে। শেখ হাসিনা পালিয়ে গেল, তারপর থেকে তো ভারতীয় ভিসা বন্ধ, সেটা আমরা সবাই জানি। এরপরে মেডিকেল ভিসা চালু হয়েছে, স্টুডেন্ট ভিসা চালু হয়েছে, এন্ট্রি ভিসা চালু হয়েছে, কিছু কিছু ক্ষেত্রে বিজনেস ভিসা চালু হয়েছে। এখন তাহলে ট্যুরিস্ট ভিসা কবে নাগাদ চালু হবে এই বিষয়টা আলোচনা করব ভিডিও সবার শেষে, তাই ধৈর্য সহকারে না টেনে ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন। ভিডিও শুরু থেকে আলোচনা করি বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার মেডিকেল ভিসা সম্পর্কে। হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে মেডিকেল ভিসার পরিমাণ কম ছিল, 1 বছর পর সেটা কমই আছে, কিন্তু কম থেকে কিছুটা উন্নতি হয়েছে। অর্থাৎ আগে যেখানে 100টা ভিসা দেওয়া হতো এখন সেখানে 120টা, 130টা, 140টা এরকম ভিসা দেওয়া হচ্ছে। অর্থাৎ ভিসার হার শতকরা 30 থেকে 40% বৃদ্ধি করা হয়েছে মেডিকেল ভিসার ক্ষেত্রে। এই জন্য আপনারা কোনো টেনশন ছাড়াই মেডিকেলের আবেদন করে ফেলেন। তবে আবেদন প্রক্রিয়াটা একটু জটিল এবং কঠিন করে ফেলছে। কি সেই জটিল এবং কঠিন সেটা একটু শুনি আগে। ইন্ডিয়ান মেডিকেল ভিসা পাওয়ার জন্য আপনাকে যে যে কাজগুলো করতে হবে, সবার প্রথমে ইন্ডিয়ান হসপিটাল থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, এবং সেখানে অবশ্যই মেইল করার সময় উল্লেখ করে নেবেন যে আয়ুষ থেকে যেন আপনাদেরকে আয়ুষের যে রেফারেন্স নাম্বার সেটা যেন কালেক্ট করে দেয়। তো তারা যখন অ্যাপয়েন্টমেন্ট লেটার দিবে সেখানে তারা নিজেরাই উল্লেখ করে দেয়, বাট আপনি নিজে থেকে বলে নেওয়াটা ভালো। মেডিকেল অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পর আপনাকে করতে হবে কি, ইন্ডিয়ান ভিসার আবেদন করতে হবে। ইন্ডিয়ান ভিসার আবেদন হয়ে গেলে আপনাকে ফি জমা দিয়ে স্লট নিতে হবে। এই ফি জমা দিয়ে স্লট নেওয়াটা একটা হ্যাসেলের কাজ, কারণ স্লট পাওয়া যায় না। 3 দিন 4 দিন 1 সপ্তাহ চেষ্টা করার পরেও কিন্তু স্লট পাওয়া যায় না। দেখা যায় যে অ্যাপয়েন্টমেন্টের যে ডেট আছে সেটা শেষ হয়ে গেছে। আবার নতুন করে ইন্ডিয়ান মেডিকেল ভিসার জন্য যে হসপিটাল থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় সেটা আবার নতুন করে নিতে হচ্ছে, এতে করে বেশ ভালো রকমের ঝামেলার সৃষ্টি হয়। এটার অল্টারনেটিভ অপশন হচ্ছে আমরা মেডিকেল ভিসার যে ফাইলটা বানাই নর্মালি ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে জমা দেওয়ার জন্য, সেইভাবেই একটা সেট রেডি করব, A to Z সব কিছু করার পর সেই ফাইলটা নিয়ে বাংলাদেশের যে গুলশানে ইন্ডিয়ান দূতাবাস আছে সেখানে সকালবেলা চলে যাব 9টা 9:30টার মধ্যেই। 10টার মধ্যেই দেখা যায় যে শত শত ফাইল জমা হয়ে যায়, অনেকেই লাইনে দাঁড়িয়ে ফাইল জমা দিয়ে দেয়। এই ফাইলগুলোকে বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে প্রসেসিং করা হয়, অর্থাৎ ম্যানুয়ালি সব কিছু চেক করা হয়। করার পর যদি দেখে যে না এই লোকটার কাগজপত্র সব ঠিক আছে, মেডিকেলের ডকুমেন্টসগুলো সব ঠিক আছে, তাকে ভিসা দিতে হবে। শুধুমাত্র তখনই সেই মানুষটাকে ফোন দেওয়া হয় যে আপনি আগামীকাল বা আগামী পরশু অমুক সময় গিয়ে ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের যমুনা ফিউচার পার্কে আপনার ফাইল জমা দেন। যমুনা ফিউচার পার্কে যখন আপনি ফাইল জমা দিতে যাবেন সেখানে ভিসা অ্যাপ্লিকেশনের যে ফি আছে, ফি জমা দিতে হয় 824 টাকা, সেটা জমা দিতে পারবেন, দিয়ে কাগজপত্র জমা দিয়ে দিতে পারবেন। মনে রাখবেন যদি ইন্ডিয়ান দূতাবাস থেকে আপনার কাছে ফোন যায় তাহলে মোটামুটি 99% কনফার্ম আপনার ভিসা হবে, কারণ তারা ইতিমধ্যে সব কিছু যাচাই বাছাই করে নিয়েছে। তাই নিশ্চিন্তে থাকুন। এবং অবশ্যই মনে রাখবেন আপনারা যারা ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে দূতাবাসে গিয়ে যে ফাইল জমা দিবেন অবশ্যই ফোন নাম্বারটা অ্যাক্টিভ রাখবেন, কেননা এই অ্যাক্টিভ ফোন নাম্বারেই দেখা গেল যে 24 থেকে 48 ঘন্টার মধ্যে নর্মালি ফোন চলে যায়, এবং চেষ্টা করবেন ফোনটা রিসিভ করার জন্য। তো এই হচ্ছে বর্তমানে মেডিকেল ভিসার প্রসেস। মেডিকেল ভিসার জন্য কী কী ডকুমেন্ট লাগবে বা কী কী দরকার এগুলো নিয়ে অনেক আলোচনা করা হয়েছে এর আগের ভিডিওগুলোতে, আপনারা চাইলে সেগুলো দেখে আসতে পারেন, আমার চ্যানেলে অ্যাপ দেওয়া আছে। এবার আসি ডাবল এন্ট্রি ভিসা। ডাবল এন্ট্রি ভিসা কীভাবে সহজে পাওয়া যায় বা এখন কী অবস্থায় আছে। ডাবল এন্ট্রি ভিসার যে বর্তমান অবস্থাটা সেটা
পূর্বের থেকে ভালো। আপনি যদি আপনার লিগ্যাল সব ডকুমেন্ট দিয়ে ভিসার আবেদন করেন তাহলে মোটামুটি কনফার্ম থাকেন আপনি ভিসা পেয়ে যাবেন। তবে কখনোই ভুল করে মেডিকেল ভিসা নিয়ে ডাবল এন্ট্রি ভিসার কাজ করতে যাবেন না, অর্থাৎ মেডিকেল ভিসা নিয়ে অ্যাম্বাসি ফেস করতে যাবেন না, কেননা এক্ষেত্রে ঝামেলা হবে, বিপদে পড়বেন আপনি। দেখা গেল যে আপনি আপনার কাজ শেষ করে আসার পর বর্ডারে আপনার সঙ্গে ঝামেলা হতে পারে, বিশেষ করে ম্যানুয়াল বর্ডার, যেমন হতে পারে যে আপনি বাই রোডে যে বর্ডারগুলো ক্রস করতেছেন সেই বর্ডারের ইমিগ্রেশনগুলোতে আপনি ঝামেলায় পড়তে পারেন। আপনাকে যখন চেক করবে যে আপনি মেডিকেল ভিসা নিয়ে অ্যাম্বাসি ফেস করে আসছেন, তখন কিন্তু আপনাকে 5 বছর 10 বছর এমনকি লাইফ টাইমের জন্য রিজেক্ট করে দিতে পারে। সবার ক্ষেত্রে হয় বলছি না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এরকম ঘটনা ঘটেছে এর আগেও। তাই ডাবল এন্ট্রি ভিসার কাজ বা এন্ট্রি ভিসার কাজ মেডিকেল ভিসা নিয়ে করতে যাবেন না। মেডিকেল ভিসার কাজ শুধুমাত্র মেডিকেল ভিসা নিয়ে যাবেন। এবার একটা প্রশ্নের উত্তর দিই। অনেকেই প্রশ্ন করেন যে মেডিকেল ভিসা নিয়ে আমি প্রথমে ভারতে গেলাম, চিকিৎসা করালাম, এখন কি আমি এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে ভ্রমণ করে বা ঘোরাঘুরি করে ট্যুরিস্ট হিসেবে ঘুরে বাংলাদেশে ফেরত আসতে পারবো? মোটেও পারবেন না। আপনি যদি কলকাতার হসপিটালে মেডিকেল অ্যাপয়েন্টমেন্ট নিয়ে থাকেন, শুধু কলকাতায় যাইতে পারবেন, কলকাতার এরিয়াটা এক্সপ্লোর করবেন, আশপাশ ঘুরবেন, কোনো সমস্যা নেই। কিন্তু যখনই আপনি কলকাতা থেকে হায়দ্রাবাদ, বেঙ্গালুর, দার্জিলিং বা অন্য কোনো এরিয়াতে যাবেন, যাওয়ার পর নাইট স্টে করবেন, সেখানের হোটেলে যখন আপনার পাসপোর্টের এন্ট্রিটা চলে যাবে, তখনই কিন্তু পড়বেন বড় রকমের বিপদে। তাই এক ভিসা নিয়ে আর এক ভিসার কাজ করা যাবে না। সেম আপনি যদি এন্ট্রি ভিসা নিয়ে এন্ট্রি ভিসার কাজ অর্থাৎ অ্যাম্বাসি ফেস করার কাজ আপনি যদি মেডিকেল ভিসা নিয়ে করতে যান, তখন কিন্তু আপনি ধরা খেয়ে যাবেন। তাই সাবধান থাকবেন। যদি আপনি মনে করেন যে না, জীবনে একবারই ইন্ডিয়া যাব আর সেকেন্ড টাইম যাইতে হবে না, তখন আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই। এবার আসেন ব্যবসায়িক ভিসা, স্টুডেন্ট ভিসা নিয়ে আলোচনা করি। যদি আপনার কাছে ব্যবসায়িক ইনভাইটেশন লেটার থাকে তাহলে আপনি ব্যবসায়িক ভিসার জন্য বা বিজনেস ভিসার জন্য আবেদন করতে পারবেন। কাগজপত্র সব সেম, কিন্তু ইন্ডিয়া থেকে ইনভাইটেশন থাকতে হবে স্ট্রংভাবে। স্টুডেন্ট ভিসার ক্ষেত্রেও সেম বিষয়টা, আপনি যে ইউনিভার্সিটি, স্কুল, কলেজে ভর্তি হয়েছেন সেখান থেকে হাই কমিশনে মেইল করবে এবং সেই সাথে আপনাকে যে অ্যাপয়েন্টমেন্ট লেটার সহ যাবতীয় প্রয়োজনীয় কাগজপত্রগুলো আপনাকে দিয়ে দিবে মেইলের মাধ্যমে। সেই সব কিছু তারা যদি হাই কমিশনে মেইল করে তাহলে দেখা গেল যে আপনার জন্য ভিসা পাইতে সহজ হবে। এবার আসেন ইন্ডিয়ান মেডিকেল ভিসা নিয়ে আলোচনা করলাম, আপনার হচ্ছে বিজনেস ভিসা, স্টুডেন্ট ভিসা, এন্ট্রি ভিসা নিয়ে আলোচনা করলাম। এবার আমরা আলোচনা করব সবথেকে গুরুত্বপূর্ণ এবং ভাইরাল টপিক, সেটা হচ্ছে ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা নিয়ে। কবে নাগাদ ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা চালু হবে এবং বর্তমান সময়ে ট্যুরিস্ট ভিসার অল্টারনেটিভ তীর্থ ভিসা কোন অবস্থায় আছে সেটা নিয়ে আজকে আলোচনা করি। কয়েকদিন আগে রিউমার ছড়াইছে যে ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা নাকি চালু হচ্ছে খুব শীঘ্রই। বিভিন্ন ব্লগার, বিভিন্ন ফেসবুক পোস্ট, বিভিন্ন ট্রাভেল গ্রুপ, তারা সবাই পোস্ট করতেছে যে ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা খুব শীঘ্রই চালু হয়ে যাবে। আপনারা সবাই রেডি হয়ে থাকেন, কারা কারা আমাদের সঙ্গে ইন্ডিয়া ভ্রমণ করবেন, এইরকম বিষয় নিয়ে আর কি পোস্ট হচ্ছে। আপনাদেরকে বলে রাখি, ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা চালু হওয়ার বিন্দুমাত্র কোনো সম্ভাবনা আপাতত নেই। এক কথায় শেষ, ফুল স্টপ। দাড়ি কমা সেমিকোলন দরকার নেই, একবারে ফুল স্টপ। ইন্ডিয়ান ভিসা আপাতত ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা চালু হওয়ার কোনো সম্ভাবনা আপাতত নাই। যারা রিউমার ছড়াচ্ছে তারা হচ্ছে পাবলিককে তাদের পেজে রিচ করানোর জন্য রিউমার ছড়াচ্ছে, তাই আপনারা সাবধান থাকবেন। শুধু ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা নিয়ে এক্সট্রা করে আলোচনা করে সময় নষ্ট করার কোনো দরকারই নেই। কয়েকদিন আগে হাই কমিশনার, ভারতীয় যে রাজশাহীর যে দূতাবাসের সহকারী হাই কমিশনার থাকে, তাকে সাংবাদিকরা জিজ্ঞাসা করেছিল এই 15-20 দিনের মধ্যেই যে ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা কবে নাগাদ চালু হবে। তারা বলছে যে আগে এরকম ছিল, ভিসা ছিল না, পরে চালু হয়েছে, ধীরে ধীরে ভিসার পরিমাণ বাড়ছে, আস্তে আস্তে ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা চালু হয়ে যাবে। আসলে এটার কোনো সম্ভাবনাই নেই, তাই মাথা ঘামানোর কোনো দরকার নেই। কিন্তু তাই বলে কি ইন্ডিয়ায় ট্যুরিস্ট হিসেবে যাওয়া যাবে না? অবশ্যই যাওয়া যাবে, যদি আপনি হিন্দু হন। যদি আপনারা বেশ কতগুলো মানুষ একসাথে থাকেন, 15 জন, 20 জন, 50 জন, 100 জন একজোট হন, হয়ে চিন্তা করেন যে আপনারা ভারতে ভ্রমণে যাবেন, কোনো একটা নির্দিষ্ট মন্দিরে যাবেন, কোনো একটা গুরুদুয়ারায় যাবেন, কোনো একটা পারপাসে যাবেন, যেখানে গিয়ে আপনি তীর্থ করবেন। অনেকে আছে যে অমরনাথ ভ্রমণে যায়, অনেকে আছে বিভিন্ন মন্দির ভ্রমণে যায়। তো এই ধরনের কাজগুলোর ক্ষেত্রে ভিসা চালু হচ্ছে, সেটা হচ্ছে তীর্থ ভিসা। সেটা কিভাবে হবে? সেটার জন্য বাংলাদেশের যে মন্দিরগুলো রয়েছে, বিশেষ করে ভালো ভালো নাম করা যে মন্দিরগুলো রয়েছে কিংবা ইসকনের যে মন্দিরগুলো রয়েছে, সেই সব মন্দিরের সঙ্গে আপনাদেরকে যোগাযোগ করতে হবে। এগুলো আসলে নর্মালি মুসলমানদের হবে না, হিন্দু ভাইরা পাবেন, হিন্দু ভাই বোন, দাদা খালা যারা আছে তারা পাবেন। তারা প্রথমে একটা গ্রুপ অফ পিপল ম্যানেজ করবেন, করার পর সেই মন্দিরে যাবেন,
যেই মন্দিরের সঙ্গে ইন্ডিয়ার যোগসাজশ খুব ভালো পরিমাণে আছে। সেখানে গিয়ে আপনারা বলবেন যে আমরা অমরনাথ যাত্রা করতে চাই, কিংবা কিছুদিন আগে কুম্ভ মেলা হইলো, কুম্ভ মেলায় যাইতে চাই, কিংবা আপনি অমুক কোনো একটা বড় সড়ো মন্দির আছে যেখানে আপনি ভ্রমণে যাইতে চান বা তীর্থ করতে যাইতে চান বলে আপনারা এতজন মানুষ সবাই মিলে অ্যাপ্লিকেশন করবেন। ওই মন্দিরের পক্ষ থেকে একটা অ্যাপ্লিকেশন ফর্ম জমা দিবেন বাংলাদেশ দূতাবাসে, সেইটাই আবার ভারতীয় দূতাবাসেও মেল করবেন। সেই সাথে ওই মন্দির কর্তৃপক্ষ বা ইসকনের কর্তৃপক্ষ হাইকমিশনের সঙ্গে সরাসরি যোগাযোগ করবে, করার পর তারা পাসপোর্টগুলো কালেক্ট করবে। অর্থাৎ যদি তারা পারমিশন পেয়ে যায় যে হ্যাঁ আপনারা আসেন, সমস্যা নেই, তখন তারা পাসপোর্টগুলো কালেক্ট করবে সবার, ওই 50-120 জনের পাসপোর্ট কালেক্ট করে নিয়ে সবার যে ভিসা অ্যাপ্লিকেশনের ফাইল আছে সেগুলো আলাদা আলাদাভাবে করে রেডি করে দূতাবাসে ম্যানুয়ালি জমা দিবে। জমা দেওয়ার পর তাদের ভিসা হয়ে যাবে। এক্ষেত্রেও 2-1 জনের ভিসা মিস্টেকেনলি নাও হইতে পারে, তবে বেশিরভাগেরই ভিসা হয়ে যায়। যখন ভিসা হয়ে যাবে, তীর্থ ভিসা হয়ে যাবে, এটা আগে এই ট্যুরিস্ট ভিসার অল্টারনেটিভ হয়ে গেল, তখন আপনারা ইন্ডিয়া ভ্রমণে যাবেন কোনো রকম ঝামেলা ছাড়াই, রিল্যাক্সে গো টু ইন্ডিয়া, ভিজিট করে আসেন। এই হলো ইন্ডিয়ান ভিসা নিয়ে বর্তমান পরিস্থিতি 2025 সালের জুলাই মাসে। আপনারা যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের মনে, তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন। আমি আপাতত ভিসা নিয়ে কোনো কাজ করতেছি না, যেহেতু বন্ধ, তাই আমি টোটালি অফ রেখে দিয়েছি। ট্যুরিস্ট ভিসা চালু হলে আমি আবারও ট্যুরিস্ট ভিসার কাজ করব। স্লট সিস্টেমে বেশ ঝামেলা, তাই স্লটিং আমি এখন আবেদনপত্রগুলো অতভাবে গুরুত্ব সহকারে কারো কাজ করে দিচ্ছি না। তারপরে যদি আপনারা শুধু মাত্র আবেদনটা করে নিতে চান আমার মাধ্যমে, সেটা আমি করে দিতে পারবো। মেডিকেল ভিসা, বিজনেস ভিসা, যে কোনো বিষয় শুধু আবেদন করে দিতে পারবো, এরপরের কাজ আপনাদের। এটার জন্য আমি মাথা ঘামাবো না, দয়া করে আমাকে ডিস্টার্বও দিবেন না এইসব বিষয়ে, কেননা এখন কেউ লাখ লাখ টাকা খরচ করতেছে ভিসার জন্য, তাই আমার ওই লাখ টাকার প্রতি কোনো লোভ নাই, অতএব আমি এই ঝামেলার মধ্যেও নেই। যাই হোক, ভিডিওটা আর বাড়াবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ। অপেক্ষায় আছি ইন্ডিয়ান ভিসা কবে চালু হবে, ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা কবে চালু হবে, আর আমি আবারও ইন্ডিয়া ভ্রমণে যাইতে পারবো।